আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হামিম সুলতানা, মেন্টর ম্যাট্রিক্স পয়েন্ট ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স লেকচার নাম্বার 4 নিয়ে আজকে কথা বলবো। ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স ব্যাপারটা লেকচার 4-এ যেসব বিষয় ইনক্লুড আছে আমরা প্রথমে সেগুলো একটু দেখে নেই কী কী। তার মধ্যে আছে হেমাটোলজি, নিউরোলজি, অ্যাবনর্মাল বিহেভিয়ার, শর্ট স্ট্রেচার, ডিফিকাল্টিস ইন মুভমেন্ট অ্যান্ড পশ্চার। আচ্ছা, প্রথমে একটু বলে নেই সেটা হচ্ছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সের মধ্যে থেকে সব কিন্তু পড়তে হয় না। যা পড়তে হয় সেখান থেকে কোন কোন টপিকসের উপর আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন এবং কোন কোন টপিকসগুলো বই থেকে এবং বিভিন্ন বই ঘেঁটে পড়বেন সেগুলোই আমরা আজকে একটু আলোচনা করব। সব বিষয় আলোচনা করা সম্ভব না, যে বিষয়গুলো মোস্ট কমনলি আমাদের পরীক্ষাতে আসে আমরা সেগুলোই তুলে ধরেছি বেশিরভাগ। বাকিটা আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে বা অন্যান্য আমাদের ম্যাট্রিক্সের যে বিভিন্ন ক্লিনিক্যাল প্রবলেমসগুলো আপলোড করা হয় ওগুলো ঘেঁটে দেখে নিতে হবে। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। এই করোনার এই সময়ে যেহেতু আমাদের অফলাইনে এসে ক্লাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে, তাই আপনাদের জন্য আমাদের এই ব্যবস্থা। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা উপকৃত হবেন। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে প্রথমেই চলে আসি আমাদের যে টপিকস, হেমাটোলজি। হেমাটোলজির যে ক্লিনিক্যাল পোর্শন, যেটা পেডিয়াট্রিক্স পেপার 3-তে আসি, ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সে, সেখানে খুব বেশি যে আসে সেটা না, তবে হেমাটোলজি থেকে অনেক বেশি আসে। সেটা আপনাদেরকে কিভাবে পড়তে হবে সেই বিষয়ে আজকে একটু আমরা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, হেমাটোলজি থেকে আমরা দেখি 7 থেকে 8টা প্রশ্ন আসে, নিউরোলজি থেকে আসি 3 থেকে 4টা, অ্যাবনর্মাল বিহেভিয়ার থেকে 1 থেকে 2টা, শর্ট স্ট্রেচার থেকে 0 থেকে 1টা, আর ডিফিকাল্টিস ইন মুভমেন্ট আর পোস্টার থেকে কখনো আসে কখনো আসে না। তো হেমাটোলজিটা আমাদের যেমন ফিজিওলজিতে ইম্পর্ট্যান্ট, তেমনি আমাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ফিজিওলজি পড়ার পরপরই আপনারা ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সের হেমাটোলজি অংশটা পড়ে ফেলবেন, তাহলে আপনাদের জন্য এটা খুব উপকারী হবে। আবার বায়োকেমিস্ট্রিতেও কিন্তু হেমাটোলজির কিছু প্রশ্ন আসতে পারে, ভিটামিন অ্যান্ড মিনারেলস রিলেটেড যে প্রশ্নগুলো আছে ওখান থেকে আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসি হেমাটোলজিতে কী দিয়ে আমরা শুরু করব। ফার্স্টে আমরা আসি, এটার প্রথম অংশ হচ্ছে প্যালোর অর অ্যানিমিয়া। প্যালোর অর অ্যানিমিয়া এই বিষয়টা নিয়ে আমরা সবাই কম বেশি অবহিত। প্যালোর কি? প্যালোর হচ্ছে একটা সাইন আমরা যেটা দেখতে পাই রোগীদের মধ্যে। এটা হচ্ছে অ্যানিমিয়া, এই রোগটি প্যালোর নিয়ে প্রেজেন্ট করে মোস্ট কমনলি। আচ্ছা, প্যালোর অর অ্যানিমিয়া নিয়ে যখন একটা চাইল্ড আমাদের কাছে প্রেজেন্ট করবে তখন আমরা কি চিন্তা করব প্রথমেই, আর কখন আমরা প্যালোর বলবো, হিমোগ্লোবিন লেভেল কত হলে আমরা প্যালোর বলবো, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। সেই জন্য মোল্লা স্যারের বইয়ে একটা চার্ট আছে, ওই চার্টটা যদি আমরা ফলো করি তাহলে আমরা ওটা মাথায় থাকলে ওখান থেকে স্টেম আসলে আমরা ওটা ট্রু ফলস বলতে পারবো, সিঙ্গেল বেস্ট আসলে ওটা ট্রু ফলস বলতে পারবো। তো যেটা প্রথমে আমরা দেখব যে একটা 1 to 3 ডেজের নিউনেটের হিমোগ্লোবিন লেভেল কত থাকে, 18.5। তারপরে 3 মান্থে কত থাকে, 6 মান্থে কত থাকে, 1 ইয়ারে কত থাকে, 2 to 6 ইয়ার্সে কত থাকে। এই চার্টটা আমরা দেখব। এই চার্টটা যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমরা দেখব এখান থেকে যে এমসিকিউগুলো আসবে সেগুলো আমাদের জন্য ইজি হয়ে গেছে। আচ্ছা, আমি কিছু এমসিকিউ আপনাদেরকে দেখাই। আচ্ছা, নর্মাল অ্যাকশন অফ হিমোগ্লোবিন অফ এ চাইল্ড ইনক্লুড, মানে এখানে বলতে চাচ্ছে যে নর্মাল হিমোগ্লোবিন যেটা চাইল্ডের প্রেজেন্ট থাকে সেগুলো কোনগুলো। তো ফিটাল হিমোগ্লোবিন সাধারণত ইন্টারইউটেরাইন লাইফে বেশি থাকে, আফটার বার্থ ফিটাল হিমোগ্লোবিনটা কমে আসে, তার সাথে সাথে অ্যাডাল্ট হিমোগ্লোবিন এ এবং হিমোগ্লোবিন A2 এই দুটোর সাথে থাকে। এই জন্য এখানে ট্রু হবে হিমোগ্লোবিন A2 ফিটাল হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিন এস আর হিমোগ্লোবিন গাওয়ার এগুলো হচ্ছে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। এগুলো কিন্তু ফিজিওলজি যে পড়বে তার কিন্তু এখান থেকে এই প্রশ্ন কমন আসবে। এটা পড়তে হলে যে আবিদ মোল্লা পড়তে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। এই জন্য ফিজিওলজিটা খুব ভালো মতো পড়ে নিয়ে তারপরে আমাদেরকে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সে আসতে হবে।
আচ্ছা, আমি প্রথমেই কেন মাল্টিপল চয়েস কোশ্চেনটা দেখাচ্ছি। মাল্টিপল চয়েস কোশ্চেনটা দেখানোর উদ্দেশ্য আমার একটাই, যাতে আপনাদের কোশ্চেন সম্বন্ধে একটা আইডিয়া হয়। এই কোশ্চেনই যে পরীক্ষায় আসবে, নট লাইক দ্যাট। কারণ এই প্রশ্নের প্যাটার্নটা অনেক সময় এরকম হয়, কিন্তু স্টেম কমন থাকে, বাট ভিতরের যে অপশনসগুলো আছে ওগুলো চেঞ্জ হয়ে যায়। এই জন্য আপনারা এই কোশ্চেন বেশি বেশি সলভ করবেন। ম্যাট্রিক্সের দেখবেন ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সের গাইড কিনতে পাওয়া যায়, ওই বইটা বারবার সলভ করে ফেলবেন। এবং যে অ্যান্সার শিট দেওয়া আছে ওগুলো তো আপনারা পড়বেনই, সাথে ওই বই ধরে মেইন বইয়ের মধ্যে স্টেমগুলো খুঁজে নেবেন। আচ্ছা, এরপর আসি ইন ব্লাড পিকচার অফ বিটা থ্যালাসেমিয়া মেজর আমরা কি কি পেতে পারি। তো আমরা জানি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার 4টা ডিডি আছে। কি কি? একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া ট্রু হবে, ব্লাড পিকচার অফ বিটা থ্যালাসেমিয়া। আর একটা কী হবে? টার্গেট সেল ট্রু হবে। তারপর নিউক্লিয়েটেড আরবিসি, তারপর নর্মাল রেটিকুলোসাইট কাউন্ট, হাই টিআইবিসি, এগুলো ফলস। আচ্ছা, তারপরে আমরা আসি রিকমেন্ডেড আয়রন চিলেটর। আয়রন চিলেটর এজেন্ট কোথায় ব্যবহার করা হয়? থ্যালাসেমিয়াতে ব্যবহার করা হয়। আমরা একটু পরেই আসবো, এগুলো পরে তারপর আবার এখানে আবার আসবো। আয়রন চিলেটর এজেন্টগুলোর নাম, 3টা আয়রন চিলেটর এজেন্ট আছে, ডেসফেরেক্সামাইন, ডেফেরিপ্রন আর ডেফেরাসিরক্স। প্রথম 3টা ট্রু, বাকি পরের 2টো ফলস। আচ্ছা, এরপরে আমরা আসি দ্য প্যাথোলজিক্যাল কনসিকোয়েন্স অফ থ্যালাসেমিয়া মেজর। প্যাথোলজিক্যাল কনসিকোয়েন্স কি? থ্যালাসেমিয়া মেজর হলে এটার কনসিকোয়েন্স 4 আকারে দেওয়া আছে। সেখানে হচ্ছে হেমোলাইসিস, অর্গান ডিসফাংশন, আয়রন ওভারলোড, আয়রন ডিপোজিশন টু ভাইটাল অর্গান, এক্সেসিভ মেডুলারি অ্যান্ড এক্সট্রা মেডুলারি হেমোপয়েসিস। এখানে 5টাই ট্রু। আর কীভাবে আমি বুঝলাম 5টাই ট্রু? কারণ আমি যে চার্ট আছে সেই চার্ট সম্বন্ধে জানি। আপনাদেরকে ওই জন্য ওই চার্টটা মাথায় রাখতে হবে, যাদের যে স্টেমটা দেয় সেই স্টেমটা কোনটা ট্রু কোনটা ফলস আপনারা বলতে পারেন। এখান থেকে যদি আয়রন ডিপোজিশন টু একটা অর্গানের নাম দিয়ে দিল থাইরয়েড গ্ল্যান্ড, সেটাও কিন্তু ট্রু হবে, কারণ এন্ডোক্রাইন গ্ল্যান্ডেও কিন্তু আয়রন ডিপোজিশন হয়ে প্যাথোলজিক্যাল কনসিকোয়েন্স হয়। এই জন্য আমাদেরকে পুরোটা জানতে হবে। ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সেরাম আয়রন প্রোফাইল শোস। কী দেখায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে? লো সেরাম আয়রন, লো সেরাম ফেরিটিন, হাই স্যাচুরেশন অফ আয়রন, লো টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, লো ন্যারো সিডারোব্লাস্ট। আচ্ছা, এখানে কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে এটা আমরা পরে জানবো। আচ্ছা, এর পরের পিকচারগুলো আমরা দেখি। হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া মে বি প্রেজেন্ট ইন। এক্সাম্পল অফ আয়রন চিলেটর্স, কমপ্লিকেশন অফ ইন্ট্রামেডুলারি এথ্রোপোয়েসিস ইনক্লুড। কোশ্চেনগুলো আবার ডাবল এসেছে। আচ্ছা, প্রথম থেকে আমরা আসি। আচ্ছা, এই যে চার্ট আমাদের একটা নিওনেট বলতে আমরা বুঝি জন্মের পরে প্রথম 28 দিন। এই প্রথম 28 দিনের মধ্যে বাচ্চাদের হিমোগ্লোবিন লেভেল মোরাললেস একই থাকে। তো 1 to 3 দেশে সবচেয়ে বেশি থাকে। তখন কত থাকে হিমোগ্লোবিন লেভেল? 18.5। তারপরে আমরা আরেকটু আগাই 1 মান্থে কত থাকে? 13.9। তারপরে আরেকটু আগাই আমরা 6 মান্থে কত থাকে? 12.6। তারপরে কত? 6 months to 2 years 12, 2 to 6 years 12.5, 6 to 12 years 13.5। তারপর আস্তে আস্তে এটা অ্যাডাল্ট লেভেলে চলে আসে। এখন একটা চাইল্ড আমাদের কাছে যখন প্যালোর বা অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে, আমাদের মাথায় প্রথম কোন ডিডিগুলো বা প্রথম কোন ডায়াগনোসিসগুলো আসবে? বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথমেই আসবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপরে আসবে হেলমিনথিয়াসিস, তারপরে আসবে ম্যালনিউট্রিশন, তারপরে আমরা একে একে অন্যগুলোকে ফেলবো। তারপরে আসবে হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, তারপরে আসবে ক্রনিক কিডনি ডিজিজ, তারপরে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, যেটা হতে পারে এসএলই হতে পারে, যেটা জেআইএ হতে পারে, যেটা ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। এগুলো ডিডিতে আসতে পারে। তাহলে আমার যদি সিঙ্গেল বেস্ট আসে যে when a 2 years child present with severe pallor in the hospital, which is the most common diagnosis? আমরা অপশনে যদি থাকে হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, তারপরে যদি থাকে ক্রনিক কিডনি ডিজিজ, তারপরে থাকে জেআইএ, তারপরে থাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তাহলে এখানে সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোনটা হবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখানে কিন্তু সবগুলোই ট্রু, কিন্তু আমি যদি সিঙ্গেল বেস্ট অ্যান্সার বলতে বলি তাহলে এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে সবচেয়ে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে আমি আসি আয়রন
অ্যাবজর্পশনে কারা কোন কোন ফ্যাক্টরগুলো এনহ্যান্স করে আর কোন কোন ফ্যাক্টরগুলো ইনহিবিট করে। আচ্ছা, আয়রন যখন আমরা ইনটেক করি তারপরে এটা স্টমাকে যাওয়ার পর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এটা ফুড থেকে আলাদা হলো, তারপরে এটা এনহ্যান্সিং করে অ্যাবজর্পশন যে ফ্যাক্টরগুলো, তার মধ্যে ভিটামিন সি এবং প্রোটিন, আর ইনহিবিট করে সাধারণত ট্যানিন, ফসফেট, পলিফেনলস। এগুলো পাওয়া যায় সাধারণত টি, কফি এবং স্পিনাচে। আচ্ছা, এরপরে আমরা আসি কী কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা হয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার মধ্যে মোস্ট কমন কজ যেটা আমাদের দেশে, সেটা হচ্ছে প্রিটার্ম লো বার্থ ওয়েট, দেন প্রিটার্ম লো বার্থ প্রিম্যাচুরিটি। প্রিম্যাচুরিটি বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে 28 উইকসের আগে যদি কোনো বাচ্চা পৃথিবীতে আসে, সেটাই হচ্ছে প্রিম্যাচুরিটি। এটা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ। আচ্ছা, তারপরে বেবিজ বর্ন টু মাদার উইথ পেরিনেটাল হেমোরেজ, দেন ল্যাকটেশনাল ফেইলিওর। দেন কারণ ল্যাকটেশনাল ফেইলিওর কেন, কারণ ব্রেস্ট মিল্কে যে পরিমাণ আয়রন থাকে সেটা যেভাবে অ্যাবজর্ব হয়, সেটা একটা বাচ্চাকে যদি আমি কাউস মিল্ক খাওয়াই সেটা কিন্তু ওইভাবে অ্যাবজর্ব হবে না, কারণ ব্রেস্ট মিল্কের অ্যাবজর্পশনটা 2 থেকে 3 গুণ বেশি হয়, ওখানে আয়রন বেশি থাকে। আচ্ছা, তারপরে কি কজ আছে, ইনক্রিজ ডিমান্ড ডিউরিং পিরিয়ড অফ গ্রোথ অ্যান্ড অকাল ব্লিডিং। অকাল ব্লিডিং বলতে কি বোঝাচ্ছে, যে ব্লিডিংটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু ইন্টারনালি হচ্ছে। যেমন একটা বাচ্চার হচ্ছে ম্যাকালস ডাইভার্টিকুলাম আছে, কিন্তু সে আমরা তো তাকে দেখেই বুঝবো না যে তার ম্যাকালস ডাইভার্টিকুলাম আছে, বাট সে অ্যানিমিয়া নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তারপরে কি, তারপর হেলমেন্থিয়াসিস। একটা বাচ্চার অ্যানিমিয়া, সে কখনোই অ্যান্টিহেলমেন্থিক নেয়নি, তাহলে আমি হিস্ট্রি নিয়ে জানতে পারবো যে তার অ্যান্টিহেলমেন্থিক ড্রাগ কখনোই নেওয়া হয়নি, অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করেছে, তাহলে আমার মাথায় প্রথমে এটা হিট করতে। তারপর একটা পলিপ, অ্যানাল ফিশার, হেমানজিওমা, এই যে ডায়াগনোসিসগুলো, এগুলো আমার মাথায় রাখতে হবে। দেন পারসিস্টেন্ট অ্যান্ড রিকারেন্ট অ্যাটাক অফ ডায়রিয়া। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের প্যালোর বা অ্যানিমিয়ার একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আচ্ছা, এরপরে আসি আমি হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, তার মধ্যে আছে থ্যালাসেমিয়া এবং হিমোগ্লোবিনোপ্যাথিস। আচ্ছা, থ্যালাসেমিয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট, থ্যালাসেমিয়া থেকে অনেক প্রশ্ন আসবে। থ্যালাসেমিয়ার মধ্যে এটা মানে কি, থ্যালাসেমিয়াটা হচ্ছে হিমোগ্লোবিন চেইন সিনথেসিস ডিফেক্ট, হেরিডিটারি, এবং এখানে আলফা চেইন বিটা চেইন দুইটা চেইনেই ডিফেক্ট হতে পারে। আলফা চেইনে যখন সমস্যা হয় তখন সেটা আলফা থ্যালাসেমিয়া, বিটা চেইনে যখন সমস্যা হবে তখন সেটা বিটা থ্যালাসেমিয়া। আচ্ছা, যখন আমাদের আলফা চেইন বিটা থ্যালাসেমিয়া যেটা, এটাই তো সবচেয়ে কমন, বিটা থ্যালাসেমিয়া যখন হবে তখন আমাদের কি হবে, বিটা চেইন প্রোডাকশন হবে না, ফলে আলফা চেইনের প্রোডাকশনটা বাড়বে, সেটা একটা ইনক্লুশন বডি হিসেবে জমা হবে এবং সেটা ইন্ট্রামেডুলারি ইরাইথ্রোপয়েসিসে হ্যাম্পার করবে, ফলে কি হবে, ইন্ট্রামেডুলারি ইরাইথ্রোপয়েসিসটা ডিফেক্টিভ হবে, ওখান থেকে ইমম্যাচিওর আরবিসিগুলো ব্লাডে আসবে। ইমম্যাচিওর আরবিসি ব্লাডে আসার কারণে কি হবে, হিমোলাইসিস হবে, হিমোলাইসিস হওয়ার কারণে চাইল্ড প্যালোর নিয়ে প্রেজেন্ট করবে। আচ্ছা, যখন একটা চাইল্ড প্যালোর নিয়ে প্রেজেন্ট করবে তখন আমরা তাকে দেখে কিছু জিনিস বুঝতে পারবো, তার থ্যালাসেমিক ফেসিস থাকবে। থ্যালাসেমিক ফেসিস জিনিসটা কি, তার হচ্ছে ফ্রন্টাল অ্যান্ড প্যারাইটাল বোজিং থাকবে, ডিপ্রেস ন্যাজাল ব্রিজ থাকবে, তারপর ম্যালালাইন টিথ থাকবে, তারপরে প্রমিনেন্ট জাইগোমা থাকবে, এটাই হচ্ছে থ্যালাসেমিক ফেসিস। এটা দেখেই কিন্তু আমাদের মাথায় চলে আসবে যে ওর থ্যালাসেমিয়া হতে পারে। তখন আমরা তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে এবং আমরা যদি তাকে ইনভেস্টিগেশন লাইনে যাই, সিবিসি দেই, এবং যদি তাকে আমরা অন্যান্য যে থ্যালাসেমিয়ার পরীক্ষাগুলো ওগুলো দেই, তখন দেখবো যে কনফার্ম ডায়াগনোসিস যে থ্যালাসেমিয়া। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা হাত দেখাচ্ছি কেন, কারণ বাচ্চাটার হাত আমাদের হাতের সাথে আমরা কম্পেয়ার করছি, বাচ্চার হাতটা অনেক বেশি সাদা এবং ডক্টরের হাত নর্মাল আছে, দ্যাট মিনস ডক্টর হচ্ছে সুস্থ, বাচ্চাটা পেল, বাচ্চার হচ্ছে অ্যানিমিয়া আছে। তারপরে আমরা আপার স্কেলেটা কি দেখছি, বাচ্চাটার হচ্ছে জন্ডিস আছে। আচ্ছা, থ্যালাসেমিক ফেসিসের কথা যে বললাম সেটা হচ্ছে এটা থ্যালাসেমিক ফেসিস, এটা প্রমিনেন্ট জাইগোমা, তারপর মিস অ্যালাইন জ অ্যান্ড টিথ, এগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা থ্যালাসেমিয়ার বাচ্চা। আচ্ছা, এখানে এটা আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু যে
হিমোলাইসিস হচ্ছে, হিমোলাইসিস হওয়ার কারণে কি হচ্ছে, এক্সট্রামেডুলারি ইরিথ্রোপয়েসিস হচ্ছে। এক্সট্রামেডুলারি ইরিথ্রোপয়েসিস হওয়ার কারণে যেই অর্গানগুলোতে ইরিথ্রোপয়েসিস হচ্ছে সেই অর্গানগুলো বড় হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই যেটা হচ্ছে লিভার বড় হয়ে গেছে আমরা দেখাচ্ছি, আর এটা স্প্লিনটা বড় হচ্ছে আস্তে আস্তে। এখানে এক্সট্রামেডুলারি ইরিথ্রোপয়েসিস হচ্ছে, সো এটা বড় হয়ে গেছে, আর এখানে হিমোলাইসিস হচ্ছে, তাই এটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া এর মধ্যে কম্পেয়ার করব। এর মধ্যে কম্পেয়ার আমরা সবাই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়ে এসেছি, তারপরে এখান থেকে পোস্ট গ্র্যাড লেভেলে কোশ্চেন আসে, তাই এটা দেয়া। এখানে হিমোগ্লোবিন লেভেলটা সবচেয়ে বেশি কমবে থ্যালাসেমিয়াতে, প্লাটিলেট লেভেলটা বাড়বে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে, সেরাম আয়রন লেভেলটা বাড়বে থ্যালাসেমিয়াতে যেহেতু আয়রন ডিপোজিশন হচ্ছে, ফেরিটিন বাড়বে হচ্ছে থ্যালাসেমিয়াতে, টোটাল আয়রন বার্নিং ক্যাপাসিটি বাড়বে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে, রেড সেল ডিস্ট্রিবিউশন হোয়াইট এটা হচ্ছে RDW, এটা বাড়বে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে। আর MCHC MCV মেইন সেল ভলিউম এগুলো রিডিউসড, দুটাই রিডিউসড হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়াতে। এখন এখান থেকে যে জিনিসটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে প্লাটিলেট এবং TIBC RDW, এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এগুলো থেকে সিঙ্গেল বেস্ট গত কয়েক বছরই এসেছে। আচ্ছা, আমরা যখন একটা থ্যালাসেমিয়ার বাচ্চার এক্সরে করব, সেটা স্কাল এক্সরে অথবা হ্যান্ড এক্সরে যেটাই করি, স্কাল এক্সরে করলে আমরা কি পাই, এটার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা হচ্ছে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইনক্রিজ ডিপ্লয়িক স্পেস। হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স মানে কি, মানে চুলের মতো খাড়া খাড়া, যে স্কালের যে পেরিফেরি সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লোমের মতো, সেগুলোই হচ্ছে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। এগুলো আর একটা হচ্ছে ইনক্রিজ ডিপ্লয়িক স্পেস মানে কি, এটা হচ্ছে স্কালের বোনগুলো হচ্ছে ফ্ল্যাট বোন, ফ্ল্যাট বোনের হচ্ছে আউটার টেবল ইনার টেবল থাকে, মাঝখানে ডিপ্লয়িক স্পেস থাকে। এই ডিপ্লয়িক স্পেসটা থ্যালাসেমিক বাচ্চাদের বেড়ে যায়। আর আমি যদি লং বোনের এক্সরে করি তাহলে আমরা কি পাবো, ইনক্রিজ টিউবারকুলার অ্যান্ড মোজাইক প্যাটার্ন আর অস্টিওপেনিয়া। অস্টিওপেনিয়া মানে কি, বোন ডেন্সিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা, কমপ্লিকেশন কি হতে পারে থ্যালাসেমিক বাচ্চার, একটা 12 বছরের বাচ্চা আসবে, তাকে দেখে আমাদের মনে হবে 4 বছরের বাচ্চা, সেটা হচ্ছে গ্রোথ রিটার্ডেশন, স্টান্টিং, বোনি ডিফর্মিটিস হবে, ডিফর্ম স্কাল অ্যান্ড ফেসিস, অর্গান ডিসফাংশন হবে রিলেটেড টু আয়রন ওভারলোড, আয়রন ওভারলোড হওয়ার কারণে। হার্টে যদি আয়রন জমা হয় কার্ডিওমায়োপ্যাথি, লিভারে হলে ক্রনিক লিভার ডিজিজ, থাইরয়েড গ্ল্যান্ডে হলে থাইরয়েড গ্ল্যান্ড ডিসফাংশন হবে, হাইপোথাইরয়েডিজম, গোনাডে হলে হাইপোগোনাডিজম, প্যানক্রিয়াসে হলে ডায়াবেটিস মেলাইটাস, রিকারেন্ট ইনফেকশন ডেভেলপ করবে। তারপরে যেহেতু অস্টিওপেনিয়া হচ্ছে তাই মোর চান্স টু ফ্র্যাকচার। আচ্ছা, স্পাইনাল কর্ড কম্প্রেশন হবে ডিউ টু স্পাইনাল কর্ড এক্সট্রামেডুলারি ইরিথ্রোপয়েসিস। হ্যাঁ, ম্যাসিভ স্প্লেনোমেগালি হবে কজিং ওর্সেনিং অফ অ্যানিমিয়া অ্যান্ড মেকানিক্যাল ডিসকমফোর্ট, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, যার ফলে ফ্লুইড ওভারলোড হতে পারে। তারপরে ইনফেকশাস এজেন্ট ট্রান্সফিউশনের মাধ্যমে চলে আসতে পারে, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, HIV ইনফেকশন, ম্যালেরিয়া। তারপরে হচ্ছে একিউট হেমোলাইটিক রিয়াকশন হতে পারে, ট্রান্সফিউশন রিলেটেড একিউট লাং ইনজুরি হতে পারে, ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড সার্কুলেটরি ওভারলোড হতে পারে। এই কমপ্লিকেশনগুলো আমরা মনে রাখবো। আচ্ছা, এখন আমরা যদি এটা মাল্টিপল চয়েস কোশ্চেনটা আবার প্রথম থেকে দেখি তাহলে আমরা আশা করি যে সব পারবো। এগুলো আমি সব মোল্লা স্যারের বইয়ের পিছনে আছে, ওখান থেকে নিয়েছি, আপনারা এগুলো সব সলভ করবেন এবং ম্যাট্রিক্সের যে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স গাইডটা আছে ওটা নিয়ে ওটাও সলভ করবেন মেইন বইয়ের সাথে মিলিয়ে। আর আবিদ মোল্লা স্যারের বইটা বারবার পড়বেন, কারণ এখান থেকেই সিঙ্গেল বেস্ট অ্যান্সারগুলো বারবার আসে, এবং যদি পারেন তাহলে সাথে অন্য বই দেখতে পারেন, তবে সিঙ্গেল বেস্ট অ্যান্সারগুলো এই বই থেকেই কমনলি আসে, সাথে সিস্টেমিক প্যাথোলজি এগুলো থেকে ওভারল্যাপ হয়। এই জন্য ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সে আসলে একটু বারবার রিভিশন, আর এই বইটা যদি ফলো করি আমরা তাহলে অন্য কোনো বইয়ের দরকার নেই। আচ্ছা, এরপরে আসি আমরা যখন প্যালোনিয়া একটা বাচ্চা আসে আমরা ম্যালিগনেন্সি চিন্তা করি, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি। হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সির মধ্যে বাচ্চাদের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া 75% থেকে 80% ক্ষেত্রে। তারপরে কমন হচ্ছে
AML, অ্যাকিউট মায়েলোব্লাস্টিক লিউকেমিয়া, তারপরে কমন হচ্ছে CML। আচ্ছা, এরপরে বাচ্চাদের তাহলে মোস্ট কমন হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি বা মোস্ট কমন ম্যালিগনেন্সি ALL। এছাড়াও বাচ্চাদের অন্য কিছু ম্যালিগনেন্সি হয়, তার মধ্যে আছে CNS টিউমার, তারপরে রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা অর উইলমস টিউমার। এগুলো আমরা মনে রাখতে হবে, কারণ দিয়ে দিতে পারে ফলোয়িং হুইচ আর চাইল্ডহুড ম্যালিগনেন্সি। তাহলে আমরা যদি নামগুলো মনে রাখি, আমরা MCQ স্টেমগুলো ট্রু ফলস দেখাতে পারবো এবং সিঙ্গেল বেস্ট অ্যান্সারও কোশ্চেন অ্যান্সার করতে পারবো। আচ্ছা, কি কারণে লিউকেমিয়াটা হচ্ছে? এটা মোস্ট অফ দি কজ আননোন, মানে ইডিওপ্যাথিক। আর জেনেটিক এবং ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিছু, সে কারণে হতে পারে। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেমন ইরাডিয়েশন, ভাইরাল ইনফেকশন, এক্সপোজার টু কেমিক্যাল অ্যান্ড সাইটোটক্সিক ড্রাগ। এখন কোন ভাইরাস আচ্ছা, এরপর আমরা আসি অ্যাকিউট ALL। যেটা ALL এ কী হয়? ALL এ হয় কি, যে ইম্যাচিওর WBC ব্লাডে সার্কুলেশনে চলে আসে, বোন ম্যারোতে পেরিফেরালি WBC কাউন্টটা বেড়ে যায়, এবং যে বেড়ে যাওয়ার কারণে RBC এবং প্লাটিলেট আপেক্ষিকভাবে মনে হয় যেন কমে যায়। তাহলে পসিটি অফ RBC অ্যান্ড প্লাটিলেট। RBC যদি কমে যায় তাহলে কি হবে? অ্যানিমিয়া নিয়ে আসবে। আর যদি প্লাটিলেট কমে যায় তাহলে কি হবে? জম্বোসাইটোপেনিয়া হবে, ব্লিডিং ম্যানিফেস্টেশনগুলো বাড়বে, পারপুরিক স্পট, পারপুরা, গাম ব্লিডিং, এগুলো বেশি বেশি হবে। আচ্ছা, তাহলে আর পসিটি অফ ম্যাচিওর WBC, তখন কি হবে? ইনফেকশনের মাত্রাটা বাড়বে। আচ্ছা, লিউকেমিয়ার ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা কি পাবো? আমরা ফিজিক্যাল এক্সামিনেশন কী করলে পাবো আপনারা সবাই জানেন। এটা বাচ্চা হচ্ছে সিভিয়ারলি প্যালোড থাকবে, ইনফেকশন থাকবে, তারপর হচ্ছে বাচ্চা ফিব্রাইল থাকবে, হাই গ্রেড ফিভার প্রেজেন্ট থাকবে, এবং তারপর গাম ব্লিডিং থাকতে পারে, ম্যাসিভ অর্গানোমেগালি থাকতে পারে, তারপরে ইনফেকশন পয়েন্ট খুঁজে পাবো আমরা। আচ্ছা, একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ALL-কে আমরা যখন ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসে যে এটা ALL না AML, তখন এটা পুয়ার প্রগনোস্টিক ক্রাইটেরিয়া আছে, কিছু কিছু ব্যাড প্রগনোস্টিক ক্রাইটেরিয়া আছে। পুয়ার প্রগনোস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আমরা প্রথমেই যেটা করব, এইজ। একটা বাচ্চা আমাদের কাছে আসলো, তাকে আমি ALL ডায়াগনোসিস হলো, তারপরে তাকে যে আমি কেমোথেরাপি স্টার্ট করব, কি কি ক্রাইটেরিয়া দেখে আমি বুঝবো যে বাচ্চাটার রেসপন্স ভালো হবে, সেটা হচ্ছে গুড প্রগনোস্টিক ক্রাইটেরিয়া। আর কী কী ক্রাইটেরিয়া দেখে আমি বুঝবো বা যে বাচ্চাটা কেমোথেরাপি দেওয়ার পরও রিস্ক আছে, সেগুলো হচ্ছে পুয়ার প্রগনোস্টিক ক্রাইটেরিয়া। তার মধ্যে এইজ হচ্ছে লেস দেন 1 ইয়ার হলে এবং মোর দেন 10 ইয়ার হলে। ইনিশিয়াল WBC কাউন্টার যদি 50,000 হয় অ্যাট ডায়াগনোসিস, যদি প্রেজেন্স অফ অ্যাবনর্মাল ক্রোমোজোম থাকে লাইক ফিলাডেলফিয়া ক্রোমোজোম, হাইপোপ্লয়েডি এটসেট্রা, তারপরে যদি আমার স্লো রেসপন্স টু ইনিশিয়াল কেমোথেরাপি, এগুলো এখান থেকে সিঙ্গেল বেস্ট অ্যান্সার আসতে পারে। এই জন্য আমরা এইজটা মনে রাখবো, আর ইনিশিয়াল যে WBC কাউন্ট এটা মনে রাখবো। আর ফিলাডেলফিয়া ক্রোমোজোম, অ্যাবনর্মাল ক্রোমোজোম, এটা প্রেজেন্ট থাকলেও কিন্তু পুয়ার প্রগনোস্টিক ক্রাইটেরিয়া। এবার গুড প্রগনোস্টিক ক্রাইটেরিয়া কি? এইজ যদি 1 থেকে 9 ইয়ার্সের মধ্যে হয়, আমাদের ইনিশিয়াল কাউন্ট যদি লেস দেন 50,000 হয় অ্যাট ডায়াগনোসিস, ক্রোমোজোমাল অল্টারেশন, combination of trisomies of chromosome 4, 10 and 17, absence of Philadelphia chromosome, B-type leukemia, absence of CNS diseases, এগুলো থাকলে আমরা সাধারণত ধরে নিই গুড প্রগনোস্টিক ক্রাইটেরিয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে প্যালোন্ডিং আসলে আমরা চিন্তা করি অ্যাপ্লাস্টিক এনিমিয়া। অ্যাপ্লাস্টিক মানে কি? বাচ্চার বোন ম্যারো কাজ করছে না। বোন ম্যারো থেকে সাধারণত যে সেলগুলো তৈরি হয়, 3টা সেল তৈরি হয়, সেটা হচ্ছে RBC, WBC এবং প্লাটিলেট। যদি এগুলো তৈরি না হয়, RBC তৈরি না হলে অ্যানিমিয়া, WBC তৈরি না হলে ইনফেকশন বেশি বেশি হবে, এবং প্লাটিলেট তৈরি না হলে ব্লিডিং বেশি বেশি হবে। তাহলে আমরা একটু দেখি ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে প্যালোর অ্যান্ড নন স্পেসিফিক সিমটম, উইকনেস, ফ্যাটিক, অ্যানোরেক্সিয়া, যেহেতু তার হিমোগ্লোবিন নেই, কম। আচ্ছা, তারপরে ব্লিডিং ইন স্কিন, প্যাটিচি, পারপুরা, ইকাইমোসিস, লো প্লাটিলেট, মিউকোসাতে, গাম, নোজ, কনজাংটিভাতে ব্লিডিং, ইন্টারনাল অর্গান, ব্রেন, কিডনি, গাটে লো প্লাটিলেটের কারণে, লো WBCর কারণে কী হবে? ফ্রিকুয়েন্ট সিভিয়ার ইনফেকশন, সেপ্টিসেমিয়া, মেনিনজাইটিস, ইনফেকশন উইথ ফাঙ্গাস অ্যান্ড আজিওর প্যাথোজেন্স।
আচ্ছা, এখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার যে কারণ তার মধ্যে কয়েকটা ভাইরাস খুব ইম্পর্টেন্ট, আমরা সেগুলো মনে রাখার চেষ্টা করব। এই জন্য ইটিওলজিটা দেখব। এটার মধ্যে হচ্ছে ইডিওপ্যাথিক মোস্ট অফ দি কেসেসে। এছাড়া যে ভাইরাসগুলো আছে তার মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস, অ্যাপেস্টেন বার ভাইরাস, তারপরে এইচআইভি, পার্ভো ভাইরাস B19, এই 4টা ভাইরাসের নাম আমরা মনে রাখবো। তাহলে কী কী? হেপাটাইটিস বি ভাইরাস, এইচআইভি ভাইরাস, অ্যাপেস্টেন বার ভাইরাস, পার্ভো ভাইরাস B19। এরপর হচ্ছে কিছু ড্রাগস, ইডিওসিনক্রেটিক রিয়াকশন টু ড্রাগস। ড্রাগসগুলো কী কী? NSAIDs, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ফিনাইলবিউটাজোল, সালফোসালাজিন অ্যান্ড সালফোনামাইড অ্যান্ড অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ। আচ্ছা, এক্সপোজার টু ইরাডিয়েশন অ্যান্ড কেমিক্যাল, সেটা আমরা প্রথমেই বলেছি। আর কনজেনিটাল মানে ফ্যানকনিস অ্যানিমিয়া যদি থাকে সেটা কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার একটি কজ, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াই। আচ্ছা, এখানে আমরা কিছু MCQ দেখি, যেটা হচ্ছে ব্লাড পিকচার্স অফ অ্যাকিউট লিউকেমিয়া। এখানে লিউকেমিয়া কথাটা বাদ পড়ে গেছে, অ্যাকিউট লিউকেমিয়া হবে। অ্যাকিউট লিউকেমিয়ার ব্লাড পিকচারে আমরা কি কি পাই? সেখানে আছে, আমরা পাবো অ্যাকিউট লিউকেমিয়ার ব্লাড পিকচারে সাধারণত থ্রোম্বোসাইটোপেনিয়া আর ইম্যাচিওর WBC ব্লাড সেল। আচ্ছা, এ দুটো ট্রু। নিউক্লিয়েটেড RBC ফলস, টার্গেট সেল ফলস। থ্রোম্বোসাইটোপেনিয়া ইজ ফাউন্ড ইন ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, ট্রু। হিমোফিলিয়া false, von Willebrand disease false, acute leukemia true, Henoch-Schönlein purpura false. Poor prognostic criteria of ALL includes chromosomal abnormalities true, high leukocyte count true, ALL in infant true, thrombocytopenia false, rapid response to therapy false. Immunotherapeutic agents for aplastic anemia include, আচ্ছা, এখানে অ্যান্টিথাইমোসাইটিক গ্লোবিন ট্রু, গ্রানুলোসাইট কোরোনারি স্টিমুলেটিং ফ্যাক্টর, সাইক্লোফসফামাইড, সাইক্লোসাইন, প্রেডনিসোলন। আচ্ছা, এই গ্রানুলোসাইট কোরোনারি স্টিমুলেটিং ফ্যাক্টর ট্রু। এবার আসি কমন চাইল্ডহুড, পরেরগুলো ফলস। কমন চাইল্ডহুড ম্যালিগনেসিস ইনক্লুড নিউরোব্লাস্টোমা, হেমাটোব্লাস্টোমা ট্রু, এডিনোকার্সিনোমা, লিম্ফোমা ফলস, কোলাঞ্জিওকার্সিনোমা ফলস। আচ্ছা, এরপর আমরা আসি নিউরোলজির মধ্যে আমরা কি কি পড়ব? আমরা এর মধ্যে থেকে যে কনভালশনের মধ্যে কিছু ভাগ আছে এটা দেখব। আচ্ছা, তারপরে আমরা মেনিনজাইটিস দেখব। আচ্ছা, প্রথমে আমরা এখান থেকে একটু দেখি যে একটা MCQগুলো কেমন হয়। MCQগুলো হচ্ছে দ্য কন্ডিশন প্রেজেন্ট উইথ ফিভার অ্যান্ড কনভালশন। কিছু কনভালশন ফিভার নিয়ে আসে আর কিছু কনভালশন ফিভার ছাড়া আসে। তো আমাদেরকে জানতে হবে কোন কনভালশনগুলো ফিভার নিয়ে আসে আর কোনগুলো ফিভার ছাড়া আসে। এই জন্য আমরা ওই ছকটা পড়ব। আচ্ছা, এখানে তারপরে দ্য ক্লাসিক্যাল CSF ফাইন্ডিংস অফ পায়োজেনিক মেনিনজাইটিস। আচ্ছা, তবে কমন অর্গানিজম অফ চাইল্ডহুড মেনিনজাইটিস, MRI অফ টিউবারকুলার মেনিনজাইটিস। আচ্ছা, এরপর আসি আমরা প্রথমেই ফিব্রাইল কনভালশন। প্রথমেই কনভালশন যেটা অ্যাসোসিয়েটেড উইথ ফিভার আর নট অ্যাসোসিয়েটেড উইথ ফিভার। ফিভার নিয়ে কোনগুলো আসে? ফিব্রাইল সিজার অথবা ফিব্রাইল কনভালশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, তারপরে হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস, ব্রেইন অ্যাবসেস। এগুলো হচ্ছে কনভালশন প্রেজেন্ট উইথ ফিভার। আর ফিভার ছাড়া যেগুলো আসে সেগুলো হচ্ছে এনকেফালোপ্যাথি, তারপরে মেটাবলিক অ্যাবনর্মালিটিস, হাইপোগ্লাইসেমিয়া, তার দেন হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, তারপরে হচ্ছে এপিলেপসি, ট্রমা, একিউট স্ট্রোক লাইফ সিনড্রোম, ইকসল, ইন্টারসেরেব্রাল স্পেস অকুপাইং লেশন। আচ্ছা, ফিব্রাইল সিজার অথবা ফিব্রাইল কনভার্সন একই কথা। ফিব্রাইল সিজার যেটা, এটা আমরা কি কি পড়বো এখান থেকে? ফিব্রাইল সিজারটা কি? ফিব্রাইল সিজার হচ্ছে সিজার দ্যাট অকার্স বিটুইন, একটা এজ রেঞ্জ আছে 6 মান্থস থেকে 60 মান্থ, মানে 5 বছরের মধ্যে, এবং টেম্পারেচারটা কত থাকবে? 38 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর যেটাতে 3টা জিনিস কখনোই থাকবে না, একটা হচ্ছে CNS ইনফেকশন অথবা ডিজিজ, এনি মেটাবলিক ইমব্যালেন্স অ্যান্ড প্রায়র হিস্ট্রি অফ এফিব্রাইল সিজার। আচ্ছা, সিম্পল ফিব্রাইল সিজারের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে প্রথমে আমরা এজ দিয়ে বলবো, সেটা কি 6 মান্থস থেকে 60 মান্থস। তারপরে এটা হচ্ছে মোস্টলি জেনারেলাইজড, অকার্স ইন once in 24 hours and it not lasting more than 15 minutes,
অ্যাবসেন্স অফ সাইন্স অফ মেনিনজাইটিসের সাইনগুলো কী কী হতে পারে? বালজিং এন্টেরিয়র ফ্রন্টালি, নেক রিজিডিটি, এগুলো থাকবে না। আর নো রেসিডুয়াল নিউরোডেফিসিট, মে হ্যাভ ফ্যামিলি হিস্ট্রি অফ ফিব্রাইল কনভার্সন। এইগুলো হচ্ছে ফিব্রাইল কনভার্সনের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা এই রেঞ্জটা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের এমসিকিউর মধ্যে আসবে। আচ্ছা, এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটা ফিব্রাইল কনভার্সনের বাচ্চা কখন লাম্বার পাংচার করব, কখন আমরা সিএসএফ স্টাডি করব। আচ্ছা, সিএসএফ স্টাডি করব যদি দেখি বাচ্চার বয়স লেস দেন 6 months অফ এজ এবং বাচ্চা হচ্ছে ডেফিসিয়েন্ট ভ্যাকসিনেশন অফ নিউমোকক্কাল ভ্যাকসিন অ্যান্ড হেপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন, বলতে পারছে না বা সে জানে না যেটা নিতে হয়, তখন আমরা নেব। আরেকটা হচ্ছে এনইএইচ সাইন সিমটম আমাদের কাছে সাসপিশিয়ান, তাদের ক্ষেত্রে নিব। আরেকটা হচ্ছে বাচ্চার লুকস ইল অ্যান্ড দ্য চাইল্ড ট্রিটেড উইথ অথবা প্রেজেন্ট উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ ট্রিটমেন্ট অফ অ্যান্টিবায়োটিক্স, তাদের ক্ষেত্রেও আমরা ফিব্রাইল কনভার্সনের সিএসএফ পরীক্ষা করব। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ স্টেমের জন্য ইম্পর্টেন্ট। এবার আসি আমরা প্রগনোসিস, একটা ফিব্রাইল কনভার্সন আর বাচ্চার প্রগনোসিস কেমন। আচ্ছা, সেটা সিম্পল ফিব্রাইল সিজার হতে পারে, সেটা কমপ্লেক্স ফিব্রাইল সিজার হতে পারে, সেটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি থাকতে পারে। সিম্পল ফিব্রাইল সিজার হলে 1%, রিকারেন্ট ফিব্রাইল সিজার হলে 4%, নিউরো ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস থাকলে একটু বেশি 33%। এই ছকটা আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এবার আসি আমরা মেনিনজাইটিস আমরা সবাই ছোটোবেলা থেকে পড়ছি। এখন এখান থেকে এমসিকিউ এবং সিঙ্গেল বেস্ট অ্যান্সার আসে। আপনারা যদি আবিসারের বইটা বারবার পড়েন ওখান থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মেনিনজাইটিস মানে কি? মেনিনজেস হচ্ছে ব্রেনের একটা কাভারিংস। এই মেনিনজেসের 3টা পার্ট আছে। আমি যদি আউটার টু ইনার আসি তাহলে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। পায়া ম্যাটারটা হচ্ছে ব্রেনের সাথে লেগে থাকে। সবগুলোর ইনফ্লামেশনকে কি মেনিনজেস বলে? না, এটা আমরা খুব সিম্পলি সবাই জানি। তাহলে ইনফ্লামেশন অফ দি লেপ্টোমেনিনজেস মানে অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার, এইটাই হচ্ছে মেনিনজাইটিস। আইটিস ইনফ্লামেশন আপনারা সবাই খুব ভালো করে জানেন। মেনিনজাইটিস যেটা, এটা আবার 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে ভাইরাল কোজের জন্য, একটা ব্যাকটেরিয়ার জন্য যেটাকে পায়োজেনিক মেনিনজাইটিসও বলা হয়, আর একটা হচ্ছে ক্রনিক টিউবারকুলার মেনিনজাইটিস। আচ্ছা, এরপরে আসি আমরা মেনিনজাইটিসে কোন প্যাথোজেন যে আক্রমণ, এটা থেকে সবসময় এমসিকিউ আসবে। আচ্ছা, এই যে মেনিনজাইটিস এটা নিওনাট পিরিয়ডে আর ওল্ডার চিলড্রেনে একরকম হয়। নিওনাটাল পিরিয়ডে কী দিয়ে হয়? নিওনাটাল পিরিয়ডে সাধারণত ইকোলাই, গ্রুপ বি, স্ট্রেপ্টোকক্কাস, লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স। আর বিয়ন্ড নিওনাটাল পিরিয়ড হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নাইজেরিয়া মেনিনজাইটিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এই তিনটা দিয়ে কমনলি। আর রুট অফ এন্ট্রি কোথা থেকে? থ্রু ব্লাড, যেমন ব্যাকটেরিমিয়া হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, সেখান থেকে মেনিনজাইটিস হচ্ছে। আরেকটা হচ্ছে ডিরেক্ট এক্সটেনশন ফ্রম দ্য সারাউন্ডিংস, যেমন বাচ্চার হচ্ছে হিস্ট্রি অফ অটাইটিস মিডিয়া ছিল বা ম্যাস্ট্রাইটাইটিস ছিল, সেখান থেকে সে মেনিনজাইটিস নিয়ে প্রেজেন্ট করছে। তাহলে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন নিওনেটের ক্ষেত্রে কিভাবে থাকে মানে মেনিনজাইটিস হতে পারে, সেটা হচ্ছে ম্যাটারনাল ইউরোজেনিটাল ইনফেকশন, প্রিম্যাচুরিটি অ্যান্ড নিউরাল টিউব ডিফেক্ট। ম্যাটারনাল ইউরোজেনিটাল ইনফেকশন, প্রিম্যাচুরিটি অ্যান্ড নিউরাল টিউব ডিফেক্ট, এই হিস্ট্রিগুলো থাকে। আচ্ছা, আর ওল্ডার চিলড্রেনে কি থাকবে? সেপ্টিসেমিয়া, অটাইটিস মিডিয়া, তারপরে হচ্ছে ম্যাস্ট্রাইডাইটিস, হেড ট্রমা, তারপরে হিস্ট্রি অফ স্প্লেনেক্টমি, এগুলো থাকবে। হিস্ট্রি অফ স্প্লেনেক্টমি থাকলে কি হবে? যে ক্যাপসুলেটেড অর্গানিজমগুলো সেগুলো হচ্ছে ব্লাডে এসে মেনিনজাইটিস করতে পারে। আচ্ছা, এরপরে আসি আমরা প্যাথোজেনেসিস যেটা, এটা হচ্ছে ব্লাড থেকে সাবঅ্যারাকনয়েড স্পেসে থেকে মেনিনজেস থেকে এটা মেনিনজেস ইনফেকশন, মেনিনজাইটিস। এখন আমরা যদি দেখি আফটার এন্ট্রি ইনটু দ্য করেড প্লেক্সাস কোথায় থেকে? ভেন্ট্রিকুলার থাকে। করেড প্লেক্সাস থেকে সিএসএফ প্রোডাকশন হয়। তাহলে এই ভেন্ট্রিকল, দ্য অর্গানিজম দেন এন্টার ইনটু দ্য এক্সট্রা সেরিব্রাল CSF in the subarachnoid space. Here they multiply and cause inflammation of the meningitis and release many inflammatory mediators. ইনফ্লামেটরি মেডিয়েটরসগুলো রিলিজ হলে আমরা ইনফ্লামেশনে পড়েছি, তখন কি হবে? ইনফ্লামেটরি প্রসেস ফার্দার স্প্রেড অ্যান্ড কজেস অ্যাডজাসেন্ট ব্রেন টিস্যুর
ডিসফাংশন, তখন আমরা যেটা পাবো ব্রেইনে সেরিব্রাইটিস, সেরিব্রাল অ্যাবসেস, তারপর ব্লাড ভেসেলে ভাস্কুলাইটিস, ভ্যাসোডাইলেশন, ভ্যাসোস্পাজম অ্যান্ড ভাস্কুলার অক্লুশন। আমাদের কাছে চিলড্রেনরা কী নিয়ে প্রেজেন্ট করে? হাই ফিভার, কনভালশন, ভমিটিং, তারপর হচ্ছে লস অফ কনসিয়াসনেস। আর নিউনেটরা কী নিয়ে প্রেজেন্ট করে? রিল্যাক্টেন্ট টু ফিট, হাই পিচ ক্রাই, হাইপো আর হাইপারথার্মিয়া, কনভালশন, জিটারিনেস, ভ্যাকেন্ট লুক, এগুলো নিয়ে, লস অফ কনসিয়াসনেস, রেসপিরেটরি ডিস্ট্রেস, এভিডেন্স অফ সেপসিস, এগুলো। আচ্ছা, আমি যদি ফিজিক্যাল এক্সামিনেশন করি তখন আমি কি দেখব? ফার্স্টে আমি উপর থেকে যদি আসি দেখব যে বালস অ্যান্টেরিয়র ফ্রন্টালি, অল্টার লেভেল অফ কনসিয়াসনেস অ্যান্ড তারপর হচ্ছে স্টুপর মানে তারপর ভ্যাকেন্ট লুক, তারপরে হচ্ছে যদি ফিজিক্যাল এক্সামিনেশনে যাই তাহলে দেখব নেক রিজিডিটি পাচ্ছি, কার্নিক সাইন, ব্রুজিনস্কি সাইন, এগুলো হচ্ছে পজিটিভ। বালস অ্যান্টেরিয়র ফ্রন্টালি একটা পিকচার আছে। আচ্ছা, তারপরে এটা কমপ্লিকেশনে কী কী হতে পারে? কমপ্লিকেশনের মধ্যে ইমিডিয়েট আর ডিলেট কিছু কমপ্লিকেশন আছে। তার মধ্যে ক্রেনিয়াল নার্ভ পলসি, সাধারণত 7th ক্রেনিয়াল নার্ভ পলসি নিয়ে প্রেজেন্ট করে, যে ফেশিয়াল নার্ভ। আচ্ছা, এই চারটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। পায়োজেনিক ভাইরাল অ্যান্ড টিউবারকুলার মেনিনজাইটিস। পায়োজেনিক মেনিনজাইটিসে কালারটা কেমন হয়? CSF এর এটা হ্যাজি, টিউবারকুলারে কেমন হয়? অ্যাম্বার, আর ভাইরালে ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে সেল কেমন থাকে? এটা পায়োজেনিকে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকবে, আর ভাইরালে হচ্ছে লিম্ফোসাইটোসিস, আর টিউবারকুলারেও লিম্ফোসাইটোসিস। ভাইরালে লিম্ফোসাইটোসিসটা 36 আওয়ার্স পরে আসে। আচ্ছা, তারপরে আমার যেটা থাকবে প্রোটিন কাউন্ট, গ্লুকোজ কাউন্ট। প্রোটিন কাউন্টটা হচ্ছে আমাদের টিউবারকুলারে বেশি থাকবে। আচ্ছা, গ্লুকোজ কাউন্টটা আমাদের মোরাললেস সবগুলোতেই কমে যাচ্ছে। তারপরে আমি যদি গ্রাম স্টেইন করি কি পাবো? গ্রাম স্টেইন করলে যদি টিউবারকুলার সাসপেক্ট করি তাহলে ব্যাসিলাই পেতে পারি, আর যদি পায়োজেনিক পাই মেশোদ অর্গানিজম, স্পেসিফিক অর্গানিজম, আর তারপরে হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন কালচার। আচ্ছা, আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রেশার, কালার, সেলস। আচ্ছা, এখন আমরা যেটা দেখব দ্য কন্ডিশন, এই যখন আমরা যদি MCQগুলো দেখি তাহলে আমরা পারবো দ্য কন্ডিশন প্রেজেন্ট উইথ ফিভার অ্যান্ড কনভালশন। সেটা হচ্ছে কি কি? মেনিনজাইটিস ট্রু, সেরিব্রাল ম্যালেরিয়া ট্রু, এনকেফালাইটিস ট্রু, একিউট স্ট্রোক সিনড্রোম আমরা ছকে দেখেছি, ওখানে ফিভার নট অ্যাসোসিয়েটেড উইথ কনভালশন, হেপাটিক এনকেফালোপ্যাথি সেটা, তাহলে এই দুটো ফলস। দ্য ক্লাসিক্যাল CSF ফাইন্ডিংস অফ পায়োজেনিক মেনিনজাইটিস, হ্যাজি অ্যাপিয়ারেন্স ট্রু, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস ট্রু, নর্মাল প্রোটিন লেভেল ট্রু, বাকিগুলো ফলস। আচ্ছা, দ্য কমন অর্গানিজম ফর চাইল্ডহুড মেনিনজাইটিস কী কী? লিস্টেরিয়া মনোসাইটোজেন্স ট্রু, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ট্রু, নিউমোকক্কাস ট্রু, ইকোলাই হবে না, ইকোলাই হচ্ছে নিউনেটে, ফলস, মেনিঙ্গোকক্কাস ট্রু। MRI ফাইন্ডিংস অফ টিউবারকুলার মেনিনজাইটিস হবে না, ইনক্লুড কী কী হবে? এটা আছে বেসিলার এক্সুডেট ট্রু, ভেন্ট্রিকুলোমেগালি ট্রু, BC ফলস, হাইড্রোকেফালাস আর ইনফাকশন। আচ্ছা, এগুলো সবই আবির স্যারের বই থেকে নেওয়া। আপনারা আবির স্যারের বইটা পড়বেন, আবির স্যারের বইয়ের 177 পেজ থেকে শুরু, এখান থেকে বারবার পড়বেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে যে বাকি 3টা টপিকস আছে ওগুলো নিয়ে আবার আসবো।